গল্পের শুরুতে আমরা দেখি সমুদ্র থেকে ধেয়ে আসা এক ভয়াবহ তুফানে আকাশ থেকে বৃষ্টির বদলে প্লাস্টিক আর আবর্জনা ঝরছে। এই বিশৃঙ্খলার মাঝে বার্কলে তার পরিবারকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এক করে। মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছিল যখন জেলেরা হোমো অ্যাকুয়া নামক এক প্রাচীন সামুদ্রিক প্রাণীকে হত্যা করে। আর্মি এই রহস্য উন্মোচনে বার্কলেকে নিয়োগ দেয়, কারণ এই প্রাণীরা এলিয়েন নয়, বরং মানুষের আগে থেকেই পৃথিবীতে ছিল এবং এখন তারা তাদের রাজত্ব ফিরে পেতে চায়। সমুদ্রের দূষণে ক্ষুব্ধ এই প্রাণীরা মানুষের সাথে শান্তি চুক্তিতে বসলেও একটি শর্ত দেয়, তারা শুধু বার্কলের সাথেই কথা বলবে। বার্কলে দূষণ কমানোর প্রতিশ্রুতি দিলেও সল্ট নামক তাদের নেত্রী তা প্রত্যাখ্যান করে এবং প্রতিশোধ হিসেবে সমুদ্রের সব আবর্জনা ডাঙায় ফেরত পাঠিয়ে দেয়। ধ্বংসলীলার মাঝেও বার্কলে আলোচনার চেষ্টা চালিয়ে যায়, যেখানে সল্ট শান্তির জন্য 3টি কঠিন শর্ত জুড়ে দেয়। তো এইটুকু আমরা প্রথম পার্টে দেখেছিলাম, তাই আপনাদের এত সাপোর্টের কারণে আজ আমি এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। সেকেন্ড পার্টের শুরুতে জলমানবদের লিডার সল্ট বলে, প্রথম শর্ত, সমুদ্রে কোনো ধরনের পলিউশন করা যাবে না এবং সব জাহাজ চালানো বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, ডাঙা আর সমুদ্রের মাঝখানে একদম সিধে বর্ডার দিতে হবে, যাতে মানুষ সমুদ্রের ভেতর না যেতে পারে, কারণ মানুষ ডাঙায় থাকার জন্য তৈরি, তাদের সমুদ্রে বা সমুদ্রের ধারের আকাশে যাওয়ার কোনো অধিকার নেই। এই কথা শুনে কমিটির মেম্বাররা ক্ষেপে গেল, কারণ এতে করে সব মহাদেশের মানুষ একে অপরের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। সল্ট যখন দেখল মানুষরা খুব রাগ করছে, সে তার গলার স্বর বদলে একজন পুরুষের রূপ নিল, যাতে সবাইকে কন্ট্রোল করতে পারে। সবাই শান্ত হয়ে সিটে বসার পর সল্ট আবার নিজের আসল রূপে ফিরে এলো। এরপর সে তৃতীয় শর্তটা বলল, যা শান্তির জন্য সবচেয়ে জরুরি। সে সমুদ্রের কিছু কোঅর্ডিনেটস দিল এবং বলল পরের মিটিংটা সেখানে হবে। শুধু সেখানে গেলেই হবে না, বার্ককে পানির 5 মাইল নিচে ডাইভ দিতে হবে, যাতে সে হোমো অ্যাকুয়াদের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করতে পারে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এত গভীরতায় যাওয়া প্রায় অসম্ভব, কারণ 5 মাইল নিচে পানির প্রেশার অনেক বেশি থাকে। আজ পর্যন্ত এমন কোনো সাবমেরিন তৈরিই হয়নি যা এত নিচে ডাইভ দিতে পারে। যাই হোক, জেনারেল পিয়ার্স আর তার টিমের সাথে বার্ক একটা ভেসেলে চড়ে বসল। তাদের হ্যাচ বোল্ট দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। লঞ্চ করার পর মিটিং পয়েন্টে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। যাতায়াতের সময় 6 জন প্যাসেঞ্জার নিজেদের মধ্যে গল্প করছিল যে যদি তারা বেঁচে ফেরে তবে বাড়ি গিয়ে কি করবে। বার্ক যখন দেখল ট্যাড নামের একজন খুব বেশি ভয় পাচ্ছে, সে তাকে শান্ত করার চেষ্টা করল। অন্যদের সাহস দিতে গিয়ে বার্ক নিজেও নিজেকে কোনো মতে সামলাচ্ছিল। কিছুক্ষণ পরেই তাদের সাবমেরিনটা থেমে গেল। পিয়ার্স তার টিমের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো রেসপন্স এলো না। একটু পর টিমের মনে হলো সাবমেরিনটা খুব দ্রুত মুভ করছে, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, কারণ উপরের দুনিয়ার সাথে তাদের সব কানেকশন একদম কেটে গেছে। বাইরের প্রেশার চেক করতে গিয়ে মিনা অবাক হয়ে দেখল এখানকার প্রেশার একদম ডাঙার মতো, যা একদম অসম্ভব, কারণ তারা 5 মাইল পানির নিচে আছে। হঠাৎ সাবমেরিনটা কেঁপে উঠল আর সব লাইট বন্ধ হয়ে গেল। সবাই তড়িঘড়ি করে অক্সিজেন মাস্ক পরে নিল। যখন হ্যাচ খোলা হলো, সবাই অবাক হয়ে গেল, কারণ সাবমেরিনের ভেতরে এক ফোঁটা পানিও ঢোকেনি। তারা বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। বাইরে গিয়ে তারা দেখল যে তারা একটা বিশাল গুহার ভেতরে আছে, যেখানে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে প্রচুর অক্সিজেন। টিম যখন এই জায়গা দেখে অবাক হচ্ছিল, তখনই সল্ট সামনে এলো। সে জানালো, তোমরাই প্রথম মানুষ যারা এত নিচে পৌঁছতে পেরেছ। এই পরিবেশটা বিশেষ করে তাদের জন্যই তৈরি করা হয়েছে, তাই তারা চাইলে মাস্ক খুলে ফেলতে পারে। সল্ট তাদের মিটিং রুমে নিয়ে গেল, যেখানে তাদের প্রজাতির লোকজন পৃথিবী আর সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জমা হয়েছিল। ওই রাতে কেট তার টিমের একজনের কল পেল। সে জানতে পারল যে অনেক দেশের ডিপ্লোম্যাটদের মধ্যে সিক্রেট কোডে কথাবার্তা হয়েছে। ফোনে কথা বলার সময় কেটের ওপর একজন স্নাইপার হামলা করল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। ঠিক ওই সময় ট্যাড, যে একমাত্র ডিপ্লোম্যাট হিসেবে মাস্ক খোলেনি, সে সল্টকে একটা গিফট দিল। বার্ক যখন বুঝতে পারল যে ওই গ্লোবটা আসলে একটা কভার আর ভেতরে অন্য কিছু আছে, সে সাথে সাথে ওটার দিকে ঝাঁপ দিল, যাতে ওটা সল্টের থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। কিন্তু বোমাটা ফেটে গেল, আর ওই ব্লাস্টে অনেক ফিশারম্যান মারা গেল। এমনকি বার্কের টিমের সব মেম্বারও মারা গেল। শুধু বার্ক বেঁচে ফিরল, কারণ সল্ট তাকে বাঁচিয়েছিল। শার্লি যখন ডিপ্লোম্যাটদের মৃত্যুর খবর পেল, সে সাথে সাথে মিডিয়াকে সব জানিয়ে দিল। এরপর টিভিতে একটা ভিডিও দেখানো হলো, যাতে মনে হচ্ছিল সল্ট ইচ্ছে করে বার্ক আর তার টিমকে মেরে ফেলেছে, আর যে মানুষই সমুদ্রে যাবে তার এই হাল হবে। কিন্তু আসল সত্যিটা ছিল এই ভিডিওটা নকল। সরকার 2 প্রজাতির মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য এই কাজটা করেছে। খুব দ্রুত বেগে সমুদ্রের ওপরের দিকে সাঁতরে আসার সময় সল্ট দেখল বার্ককে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। ডাঙায় পৌঁছই বার্ক জানালো যে ওই ব্লাস্টের জন্য আসলে ট্যাড দায়ী ছিল। কেট বার্কের কথা বিশ্বাস করল ঠিকই, কিন্তু বলল তাকে সল্টকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপাতত সল্টকে বন্দি করা হলো। কেট দ্রুত তদন্ত শুরু করল যে কে ওই লোকটাকে টাকা দিয়েছিল।
জানা গেল ওই লোকটার স্টেজ 4 ক্যান্সার ছিল এবং সে এই মিশন পুরো করার জন্য যে কোনো কিছু করতে পারত। সল্টের উপস্থিত বুদ্ধির কারণে তার প্রজাতির উপর দোষ আর থাকল না, কিন্তু তাকে একটা স্টিলের বক্সে বন্দি করে রাখা হলো। নিজের বন্ধুকে ল্যাবে বন্দি করে এক্সপেরিমেন্ট করা হবে এটা জানতে পেরে বার্ক অ্যাকশন নিল। সে ট্রাকের চাবি নিয়ে গাড়িটা রিভার্স করল এবং বক্সটাকে নদীতে ফেলে দিল। সল্ট আজাদ হওয়ার সাথে সাথেই বার্ক নিজেও পানিতে ঝাঁপ দিল এবং সল্ট তাকে বাঁচালো। ওই রাতে হোমো অ্যাকুয়ারা ইম্পেরিয়াল হাউসে একটা নতুন মিটিং ডাকল। এবার সল্টের জায়গায় টাইড নামের একজন আসলো। সে বলতে লাগলো, মানুষ কি পাগল হয়ে গেছে যে বোমা ফাটিয়ে নিজেদের লোককেই মারছে? কেট যখন ক্ষমা চাইল, জিজ্ঞেস করল সল্ট কোথায়। সে জানালো সল্ট তাদের কাছে এখন একজন গদ্দার, কারণ সে নিজের লোকেদের বাদ দিয়ে একজন মানুষকে বাঁচিয়েছে। যখন টাইড জানতে পারল সল্ট বার্কের সাহায্যে পালিয়ে গেছে, সে অর্ডার দিল তাকে খুঁজি বের করো, না হলে এবার আসল যুদ্ধ শুরু হবে। যখন পুরো শহর তাদের খুঁজছে, তখন সল্ট আর বার্ক একটা পুরনো গুদাম ঘরে লুকিয়েছিল। সল্ট তার স্বাধীনতার আনন্দ নিচ্ছিল। সে বার্ককে জিজ্ঞেস করল, তুমি নিজের জীবন কেন ঝুঁকিতে ফেললে? তখনই হঠাৎ তারা একে অপরকে কিস করল। আসলে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু বার্কের চিন্তা হচ্ছিল সল্টকে নিয়ে। সে বলল, তোমার সমুদ্রে ফিরে যাওয়া উচিত, কিন্তু সল্ট জানত সে ফিরলে তার নিজের লোকেরাই তাকে মেরে ফেলবে। সব শোনার পর বার্ক ঠিক করল তাদের শহর ছাড়তে হবে। সে তার পার্টনারের সাহায্য নিল এবং একটা ছেলের ফোন চুরি করল, যাতে এসে বারবার অর্থাৎ তার এক্স ওয়াইফের সাথে কথা বলতে পারে, কারণ এখন বারবারাই তাদের সাহায্য করতে পারে। কিন্তু সাহায্য করার বদলে বারবারা ওই কলের ডিটেলস সরকারকে দিয়ে দিল এবং তাদের একটা জায়গায় ডাকল যাতে বার্ককে ধরা যায়। বার্ক যখন দেখল বারবারা গাড়ি প্যাক করছে, সে সল্টকে নিয়ে ব্রিজের দিকে পালালো এবং সেখানে তাদের ঘিরে ফেলা হলো। ঠিক সেই মুহূর্তে কেটের টিমের একজন জানালো যে ওই ভিডিওটা সত্যিই নকল ছিল। এটা শুনে কেট তার ফৌজিদের সরে যাওয়ার অর্ডার দিল, কিন্তু জেনারেল গান্সবার্গ জেদ ধরল যে ওই মহিলাকে আটকাতেই হবে। কেট যখন বুঝল জেনারেল সল্টকে মেরে ফেলতেও দ্বিধা করবে না, সে তার টিমকে অর্ডার দিল টার্গেট বদলে ব্রিটিশ ফৌজিদের দিকে বন্দুক তাক করতে। যখন দুই দল সৈন্য একে অপরের সাথে যুদ্ধ করতে যাবে, তখনই সল্ট এক বিশাল চিৎকার দিয়ে নদীতে ঝাঁপ দিল। ওই রাতে হোমো অ্যাকুয়ারা এমন এক অদ্ভুত আওয়াজ করল যে সমুদ্রের ধারের শহরের সব কুকুররা সমুদ্রের পাড়ে চলে এলো এবং ওরা জাল দিয়ে সব কুকুরকে ধরে নিয়ে গেল। পরের দিন যখন কুকুরদের কথা জিজ্ঞেস করা হলো, টাইড বলল, ওগুলোকে তো আমরা খেয়ে ফেলেছি, ঠিক যেভাবে তোমরা সমুদ্রের মাছ খাও। স্যাটেলাইট ইমেজ দেখার পর সায়েন্টিস্টরা জানাল হোমো অ্যাকুয়ারা আসলে গ্লেসিয়ারগুলো গলিয়ে ফেলছে। যদি এটা না থামানো হয়, তবে অ্যান্টার্কটিকা প্রতি বছর ৩০০ বিলিয়ন টন বরফ হারাবে, আর এমনটা হলে সমুদ্রের উচ্চতা ১৬০০ ফুট বেড়ে যাবে এবং প্রায় সব মানুষ ডুবে মারা যাবে। এখন জনাথন টাইডের সাথে কথা বলে মানুষকে বাঁচানোর পথ খুঁজতে লাগল। এর উত্তরে মাছ মানবটি বলল, মানুষের কাছে মাত্র ৫ বছর সময় আছে এই পৃথিবীটা ঠিক করার জন্য। যদি না পারো, তবে পুরো মানব জাতিকে শেষ করে দেওয়া হবে। তোমরা এই গ্রহে থাকার যোগ্যই নও। ওদিকে অথরিটি ঠিক করছিল বার্কের সাথে কি করা যায়। তাকে একটা হোটেলে নজরবন্দি করে রাখা হলো। একদিন হঠাৎ খাবার খাওয়ার পর বার্ক অজ্ঞান হয়ে গেল এবং তার রুমে সায়েন্টিস্টরা ঢুকে পড়ল। সে যখন ঘুমাচ্ছিল, তারা তার শরীরে ইঞ্জেকশন দিল এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল, যাতে তাকে পরে কোনো মিথ্যে অপরাধে ফাঁসানো যায়। সায়েন্টিস্টরা চলে যাওয়ার পর বার্কের জ্ঞান ফিরল এবং সে চুপি চুপি সমুদ্রের পাড়ে গেল, এই আশায় যে হয়তো সল্টকে পাওয়া যাবে। সূর্য ওঠার পর ওই মাছ মানবীর সামনে এলো এবং বার্ক দৌড়ে তার কাছে গেল। সল্টকে জীবিত দেখে সে খুব খুশি হলো। সল্ট বার্ককে তার সাথে পালাতে না বলে বরং বলল, টাইডের সাথে নতুন কোনো চুক্তি করো, না হলে আমার লোকজন সব শেষ করে দেবে। এতটুকু বলে সল্ট যাওয়ার কথা বলল। যাওয়ার আগে সে বার্ককে কিস করল এবং সমুদ্রে ফিরে গেল। সাথে সাথে কেট আর তার টিমের কাছে গেল যাতে টাইডকে মেসেজ পাঠানো যায়, কিন্তু কোনো জবাব পাওয়া গেল না। কিছুদিন পর দুনিয়ার সব সমুদ্রতটে লাখ লাখ হোমো অ্যাকুয়ার লাশ পাওয়া গেল। টেস্ট করে জানা গেল তারা এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যাতে পানিতে শ্বাস নেওয়ার জন্য তাদের গলার গিলস বন্ধ হয়ে যায় আর তারা ডুবে মারা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হল শুধু হোমো অ্যাকুয়ারাই এই ভাইরাসে মরছে, বাকি সব মাছ একদম ঠিক আছে। এটা শুনে কেট বুঝতে পারল যে এটা আসলে মানুষের তৈরি কোনো ভাইরাস। তার খুব আফসোস হলো যে সে আগে কেন এটা বুঝতে পারেনি।
ওই দিন কেটের টিম সমুদ্রের গভীর থেকে এক সাহায্যের সিগন্যাল পেল এবং বার্ককে আবার মিটিংয়ের জন্য ডাকা হলো। যখন সে জানতে পারল যে সল্ট কথা বলতে আসছে, সে খুশিতে কেঁদে ফেলল। যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হলো। সল্ট জানালো যে তাদের প্রজাতির মাত্র 10% লোক এখন বেঁচে আছে। সে আরও বলল, যারা এই কাপুরুষের মতো হামলা করেছে তাদের পানি নিজেই শাস্তি দেবে। দুই প্রজাতির মধ্যে সম্পর্ক আবার ঠিক করার জন্য কেট বুদ্ধিশুদ্ধি করে একটা বিশেষ জায়গা বেছে নিল। সে তাদের বলল, আপনারা এখানে থাকতে পারেন, এটা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র, যেখানে মানুষের কোনো ময়লা নেই। যাওয়ার আগে সল্ট তার প্রজাতির করুণ পরিণতির কথা জানালো। সে বলল, আমাদের লোকজন যুদ্ধ শেষ করছে, কারণ যারা বেঁচে আছে তারা মানুষের এই নিষ্ঠুরতা দেখে খুব ভয় পেয়েছে। আমরা মানুষের সাথে পাল্লা দিতে পারবো না, কারণ মানুষের মতো চাতুর্য বা চালাকি আমাদের স্বভাবে নেই। এরপর হোমো অ্যাকোয়ারা চলে যাওয়ার সাথে সাথেই গ্রেট হলের গ্লাস প্যানেলে ফাটল ধরতে শুরু করল। সবাই ভয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগল। বার্ক শান্ত হয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু হেনা তাকে বাঁচিয়ে নিল। ওই দিন কেট বার্কের মেডিকেল রিপোর্টের রেজাল্ট পেল এবং দেখল বার্কের ডিএনএ বদলে গেছে। এখন তার জিনগুলো অনেকটা হোমো অ্যাকোয়াদের মতো হয়ে গেছে। এটা জেনে কেট সিদ্ধান্ত নিল বার্ককে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে সল্টকে আবার ফিরে পায়। সমুদ্রে সল্টকে কিস করার পরপরই বার্কের গলার কাছে গিলস বা ঝলো গজাতে আরম্ভ করল, যা দিয়ে সে এখন পানির নিচেও শ্বাস নিতে পারবে। এখন তার কাছে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ ছিল, আর সে সল্টের সাথে সমুদ্রেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল।